সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আছি মাহবুব শাকিল। আজ আমরা 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংলিশ লিটারেচার কোশ্চেনের সলভ এবং ডিসকাশন ক্লাসটা নিচ্ছি। তো আজকে আমরা শুধু কোশ্চেন সলভই করব না, ওই কোশ্চেনটার অ্যান্সার কেন এটা না হয়ে কেন এটা হয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। আর ইংরেজি প্রস্তুতির জন্য আপনারা ফেসবুক গ্রুপ ইংলিশ লার্নিং পার্কের সাথে জয়েন থাকবেন। আমি আবারও বলছি, ইংলিশ লার্নিং পার্ক। আর বাংলায় মাহবুব শাকিল নামে আমার পেজ আছে, এই নামে মাহবুব শাকিল। এখানে ইংরেজি ছাড়াও অন্যান্য যে কোনো বিষয়ের সর্বোচ্চ প্রস্তুতি নিতে বিভিন্ন ভিডিও ক্লাস এবং বিভিন্ন পোস্ট এখানে শেয়ার করা হয়। আপনারা এই পেজের সাথে কানেক্টেড থেকেও উপকৃত হবেন এবং শুধু ইংরেজির জন্য ইংলিশ লার্নিং পার্ক এই ফেসবুক গ্রুপের সাথে জয়েন থাকতে পারেন। কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। 40তম বিসিএস পরীক্ষায় প্রথম কোশ্চেনটি ছিল লিটারেচারের দ্য রেপ অফ দ্য লক। এটা রেপ না, রেপ। দ্য রেপ, রেপ মানে হচ্ছে এখানে কাটাকাটি করা, কর্তন করা, ধর্ষণ করা না। রেপের আরেকটা অর্থ হচ্ছে ধর্ষণ, এটা হচ্ছে কর্তন। দ্য রেপ অফ দ্য লক মানে হচ্ছে বেনি কর্তন। হ্যাঁ, বেনি, চুলের বেনি কী করা হয়, কেটে দেওয়া হয়। তো বেলিন্ডা নামে এক মেয়ে ছিল ক্যারেক্টার নাটকের, এই কবিতার মূল ক্যারেক্টার। বেলিন্ডার চুল কেটে দেয় ব্যারন নামের এক দুষ্ট ছেলে, ব্যারন নামের এক বখাটে ছেলে। সে বেলিন্ডার চুল কেটে দেয়। এই চুল কাটা নিয়ে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে একদম খুব বড় পর্যায়ের ব্যঙ্গাত্মক বা হাস্যরসিক বড় বিবৃতিমূলক কবিতায় পরিণত হয়। তো যে কবিতা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাস্যরসিকতা বা উপহাসে একদম বিবৃতিমূলক পরিস্থিতি তৈরি হয়, উপহাস করতে করতে বিবৃতিমূলক বড় কবিতা তৈরি হয়ে যায়, ওই কবিতাগুলোকে বলা হয় মক হিরোইক পয়েম। তো রেপ অফ দ্য লক হচ্ছে একটা মক হিরোইক পয়েম। মক মানে উপহাসমূলক বিরক্তের কবিতা, অনেক বড় কবিতা। এটা হচ্ছে মক হিরোইক পয়েম আলেকজান্ডার পোপের। তাহলে এটা রেপ অফ দ্য লক লিখেছেন কে? আলেকজান্ডার পোপ। আর রেপ অফ দ্য লক এটা কী ধরনের কবিতা? এটা হচ্ছে মক হিরোইক পয়েম। আলেকজান্ডার পোপ একজন বিখ্যাত কবি। তিনি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের অগাস্টান এইজের কবি এবং ওই অগাস্টান এইজটাকে তার নামে নামকরণ করা হয়েছে এইজ অফ পোপ নামে। তিনি ইংরেজি সাহিত্যের অনেক বিখ্যাত কবি এবং ইংরেজি সাহিত্যে অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশনে যতগুলো কোটেশন আছে, সবচেয়ে বেশি কোটেশন আছে শেক্সপিয়রের পরেই আলেকজান্ডার পোপের কোটেশনের পরিমাণ সর্বোচ্চ আর কি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আমেরিকান পয়েট? নিচের কে আমেরিকান পয়েট না? এই যে ল্যাংস্টন হিউজেস, উনিও কিন্তু আমেরিকান পয়েট। এমিলি ডিকিনসন তো আমেরিকার জাতীয় কবিদের মধ্যে একজন। আমেরিকার জাতীয় কবি হচ্ছেন তিনজন। একজন হচ্ছেন ওয়াল্ট হুইটম্যান, আরেকজন হচ্ছেন রবার্ট ফ্রস্ট, আরেকজন হচ্ছে এমিলি ডিকিনসন। তিনি একজন নারী, মহিলা কবি। তো ইনি আমেরিকান কবি। রবার্ট ফ্রস্ট তো বললামই জাতীয় কবিদের মধ্যে একজন। তো এই ডব্লিউ.বি. ইয়েটস হচ্ছেন একজন আইরিশ কবি, আয়ারল্যান্ডের, এবং তিনি আয়ারল্যান্ডের কিন্তু জাতীয় কবি। ঠিক আছে, আয়ারল্যান্ডের জাতীয় কবির নাম হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তিনি আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলন নিয়ে ইস্টার 1916 নামে একটা কবিতা লিখেছেন, যে কারণে তিনি আয়ারল্যান্ডের জাতীয় কবি। আয়ারল্যান্ডের মানে স্বাধীনতায় তার ভূমিকা অপরিসীম। তাহলে নিচের কে আমেরিকান নয়? তিনি হচ্ছেন ডব্লিউ.বি. ইয়েটস। উইলিয়াম শেক্সপিয়র, এটা কিন্তু শেক্সপিয়র না, এটা হচ্ছে শেক্সপিয়র। আমরা অনেকে ভুল উচ্চারণ করি, আমি অনেকেই শুনেছি এবং অনেক ইংরেজি সাহিত্যের স্টুডেন্টও দেখেছি এটাকে শেক্সপিয়র বলে। এখানে ভাই সেক্সের কিছু নেই এখানে। দেয়ার ইজ নাথিং অ্যাবাউট সেক্সের কিছু এখানে নাই। তাহলে যেহেতু সেক্সের কিছু নাই, ওনার নামটা হচ্ছে আসলে শেক্সপিয়র। শেক্সপিয়র জন্ম নিয়েছেন 1564 সালে, মৃত্যুবরণ করেছেন 1616 সালে শেক্সপিয়র মৃত্যুবরণ করেছেন, জন্ম নিয়েছেন 1564 সালে। ওনার জন্ম তারিখ হচ্ছে 1564 সালের 23শে এপ্রিল। ঠিক আছে, আর মৃত্যুবরণ করেছেনও 1564 সালের 1616 সালের 23শে এপ্রিল। তাহলে 23শে এপ্রিল 1564 হচ্ছে জন্ম, 23শে এপ্রিল 1616 হচ্ছে মৃত্যু। ওনার আরেকটা জন্ম তারিখ আছে, সেটা হচ্ছে 26শে এপ্রিল। উনি ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। ক্যাথলিক খ্রিস্টানদের ওই সময়ে যেদিন জন্ম হতো, ওই দিনে যে জন্ম তারিখ কাউন্ট হতো না। যেদিন তাকে চার্চে নিয়ে যাওয়া হতো, চার্চে নিয়ে ফাদার একটা দীক্ষা দিতেন, ওইটা অনুযায়ী জন্ম তারিখ কাউন্ট করা হতো। তো সেই অনুযায়ী চার্চের নিয়ম অনুযায়ী শেক্সপিয়রের জন্ম হচ্ছে 26শে এপ্রিল। অ্যাকচুয়ালি শেক্সপিয়র পৃথিবীতে এসেছিলেন 23শে এপ্রিল।
তার দুইটাই জন্ম তারিখ গ্রহণযোগ্য, তবে অ্যাকচুয়ালি পরীক্ষায় যদি দুইটাই থাকে আমরা এটা দাগাবো, প্রথমটা দাগাবো 23শে এপ্রিল। 23শে এপ্রিল যদি খুঁজে না পাওয়া যায় অপশনে, তখন আমরা 26শে এপ্রিল দাগাবো। 1564 সালে শুধু শেক্সপিয়র নন, পৃথিবীর ইতিহাসে 3 জন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন। একজন হচ্ছেন ক্রিস্টোফার মার্লো, অন্যজন হচ্ছেন আমাদের উইলিয়াম শেক্সপিয়র। ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়র একই সালে জন্ম নিয়েছেন। ক্রিস্টোফার মার্লো একজন বিখ্যাত নাট্যকার, আরেকজন হচ্ছেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও। তাহলে আমরা জানলাম 1564 সালে জন্ম নিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও, ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়র। টেনিসনের একটা কবিতার নাম হচ্ছে ইন মেমোরিয়াম। এটা একটা এলিজি। এলিজি মানে হচ্ছে শোকগাথা। শোকগাথাগুলো বিভিন্ন কবিরা লিখতেন তাদের প্রিয় বা কাছের কোনো মানুষ মারা গেলে সেটা নিয়ে দুঃখ পেয়ে শোক করে শোকগাথা লিখতেন, শোকের কবিতা, এগুলোকে এলিজি বলে। কে কাকে নিয়ে এলিজি লিখেছেন এবং কে কাকে নিয়ে কী করেছেন সব কিছু সুন্দরভাবে পরীক্ষায় আসার মতো উপযোগী করে আমার এই বইটাতে দেওয়া আছে, ইংলিশ পার্ট লিটারেচার বস। বাজারে লিটারেচারের অনেক বই আছে, ওই বইগুলোর মধ্যে এটার পার্থক্য হচ্ছে এই বইটার মূল থিম হচ্ছে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আয়োজন। এই বইটা পড়লে আপনি 15তে 15 পাবেন না, তবে ইনশাল্লাহ 12-13 নাম্বার আপনি কমন পাবেন। এটা ওই আলোকে লেখা হয়েছে, একেবারে ছোট একটা বই, লিটারেচার বস। আচ্ছা, তো এই টেনিসনের ইন মেমোরিয়াম যে এলিজি কবিতাটা আছে, উনি কার মৃত্যুতে লিখেছেন? টেনিসনের খুব প্রিয় বন্ধুর নাম হচ্ছে আর্থার হেনরি হ্যালাম। আর্থার হেনরি হ্যালাম যখন মারা যায় তার মৃত্যুতে টেনিসন লিখেছেন ইন মেমোরিয়াম। আচ্ছা, সুইট হেলেন, প্রিয় হেলেন, মেক মি ইমর্টাল, আমাকে অমর করে দাও, উইথ আ কিস, একটা কিস দিয়ে বলছে, একটা কিস দিয়ে আমাকে অমর করে দাও। কাকে বলেছে? হেলেনকে বলেছে। কে বলেছে জানো? ডক্টর ফস্টাস বলেছে। ডক্টর ফস্টাস হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ওই যে আমরা একটু আগে বলেছি যে ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত লেখা ডক্টর ফস্টাস। ফস্টাস অনেক জ্ঞানী ছিলেন, তবে সে সবসময় ঈশ্বরের পাওয়ার কামনা করত। ঈশ্বর যে টাইপের পাওয়ার অ্যাপ্লাই করে তার ওই পাওয়ারগুলোর জন্য সে পাগল প্রায় ছিল। সে শয়তানের পুজো করত, শয়তান লুসিফারের পুজো করত এবং শয়তান লুসিফারকে কনভিন্স করে সে বিভিন্ন অপকর্মের দিকে ধাবিত হয়। সে শয়তানের কাছে তার আত্মাটা 24 বছরের জন্য বিক্রি করে দেয়। কথা ছিল যে 24 বছর শয়তান তাকে পাওয়ার দিবে আর সে শয়তানকে আত্মা দিবে। এই 24 বছর সে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। শয়তান লুসিফারের একজন দাস ছিল, দাসের নাম হচ্ছে মেফিস্টোফিলিস। মেফিস্টোফিলিসের সহায়তায় সে ফিজিক্যাল রিলেশন করার জন্য ট্রয়নগরের যে রাজকন্যা, মৃত রাজকন্যা হেলেন তো মারাই গেছে অনেক আগে, ট্রয়নগরের রাজকন্যা হেলেনের সাথে ফিজিক্যাল রিলেশন, সোজা কথা সেক্স করার জন্য সে হেলেনকে তার বেডে নিয়ে আসে, হেলেনের আত্মাকে, এবং হেলেনের আত্মার সাথে সে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয় এবং সে বলে, সুইট হেলেন, হ্যাঁ মিষ্টি হেলেন, প্রিয় হেলেন, আমাকে অমর করে দাও একটা কিস দিয়ে। এই বিখ্যাত ডায়লগটা হচ্ছে ডক্টর ফস্টাস নাটক থেকে নেওয়া হয়েছে, লিখেছেন ক্রিস্টোফার মার্লো। মনে মনে বলো, সুইট হেলেন, মেক মি ইমর্টাল উইথ আ কিস। মনে মনেই বলো, আবার কাউকে গিয়ে এটা বলা দরকার নাই, মেক মি ইমর্টাল উইথ আ কিস, তাহলে খবরই আছে তোমার, ঠিক আছে। 6 নাম্বার, হোয়াটস ইন আ নেম। হোয়াটস ইন আ নেম, নামে কি আসে যায়? দ্যাট হুইচ উই কল আ রোজ, যেটাকে আমরা গোলাপ বলে ডাকি, বাই অ্যান্ড আদার নেম উড স্মেল অ্যাজ সুট। গোলাপকে, এটা ভাবার্থ হচ্ছে নামে কি আসে যায়। গোলাপকে যে নামে ডাকো না কেন, গোলাপ তো তার মিষ্টি গন্ধ দিবেই। গোলাপ তো গোলাপকে যে নামে ডাকো না কেন। তো রোমিও এবং জুলিয়েট, শেক্সপিয়রের বিখ্যাত নাটক রোমিও এবং জুলিয়েট নাটকে রোমিও জুলিয়েট একজন আরেকজনের প্রেমে পড়ে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু ব্যাপার হচ্ছে রোমিওর পরিবার আর জুলিয়েট পরিবারের মধ্যে ভয়ঙ্কর দ্বন্দ্ব তৈরি হয়, ভয়ঙ্কর, আগে থেকেই দুই পরিবারের মধ্যে সংঘাত, মারামারি, হানাহানি। তো দুই পরিবারের প্রেম ভালোবাসা তো একেবারেই নিষিদ্ধ, লাইক বাংলা সিনেমার মতো। কিন্তু জুলিয়েট রোমিও এবং রোমিও জুলিয়েটকে দেখে একে অপরকে ভালো লেগে যায়। আমরা লিখে দিলাম J+R, জুলিয়েট প্লাস রোমিও। আমরা ছোটোবেলায় দেখতাম না, লিখতো রহিম প্লাস কুলসুম, সকিনা প্লাস জরিনা, আবুল প্লাস সুমাইয়া। এই যে প্লাস প্লাস বোর্ডে লেখা, খাতায় লেখা, বেঞ্চে লেখা, আমরা সেগুলো লিখে আসছি, বাথরুমে লেখা স্কুলের। তো জুলিয়েট রোমিওকে দেখে ভালো লেগেছে, কিন্তু জুলিয়েট যখন জানতে পারে রোমিও হচ্ছে সাধারণ ছেলে না, সে তার চিরশত্রু ওই পরিবারের ছেলে রোমিওর নাম হচ্ছে রোমিও মন্টেগু, তখন জুলিয়েট আনমনে বলে ওঠে,
আনমনে বলে ওঠে, হায় কেন তোমার নাম রোমিও মন্টেগু হতে গেল, তুমি কেন মন্টেগু পরিবারের সন্তান হতে গেলা, তোমার নাম কেন রোমিও মন্টেগু, যদি অন্য নাম হইতো কতই ভালো হইতো, মানে অন্য নামে হইতে বলতে যদি অন্য পরিবারের হতে। তখন আবার রোমিও জুলিয়েট মনে মনে, এটাকে বলে সলিলোকুই, সলিলোকুই মানে হচ্ছে মনে মনে কথা বলে ওঠা, স্বগতোক্তি করা। সে মনে মনে আবার বলে ওঠে, নামে কি আসে যায়, নামে কি আসে যায়, গোলাপকে যদি অন্য নামেও ডাকা হয় গোলাপ তো গোলাপেই। এই উক্তিটা জুলিয়েট করে, ঠিক আছে। ম্যানস লাভ ইজ ম্যানস লাইফ, এ থিং এ পার্ট, থিস উইমেন্স হোল এক্সিস্টেন্স। এটার অর্থ কি, ভাবানুবাদ কি জানো? এটা হচ্ছে আসলে পুরুষের কাছে ভালোবাসা, হ্যাঁ, ম্যানস মানে পুরুষ। সত্যি কথা বলতে পুরুষের কাছে, কবি বলেছেন, পুরুষের কাছে ভালোবাসা হচ্ছে জীবনের একটা অংশ। কার একটা অংশ? জীবনের একটা অংশ, পুরুষের জীবনের একটা অংশ। কিন্তু নারীর কাছে ভালোবাসা হচ্ছে সমগ্র জীবন। নারীর কাছে ভালোবাসা এটাই জীবনের পুরো অস্তিত্ব, পুরো জীবন মানেই ভালোবাসা। ভালোবাসা, কেউ যদি বলে হোয়াট ইজ লাভ, ভালোবাসা কি, ভালোবাসা কি এক একজনের কাছে এক এক সংজ্ঞা। তুমি যদি বলো অনন্ত জলিলকে জিজ্ঞেস করো হোয়াট ইজ লাভ, সে তখন ওই যে তার বিখ্যাত নিঃস্বার্থ ভালোবাসা মুভির গান শুনে দেবে, হোয়াট ইজ লাভ। সে বলবে লাভ মানে হচ্ছে হার্ট থেকে একদম কলিজা, হার্ট বের করা একদম বুক থেকে। আবার তুমি যদি কবিকে জিজ্ঞেস করো যে কবি ভালোবাসাটা কি, তখন কবি বলবেন ভালোবাসা হচ্ছে পুরুষ মানুষের জীবনের একটা অংশ, কিন্তু নারীর জন্য এটা সমগ্র জীবনের অস্তিত্ব। এখন প্রশ্ন হচ্ছে কোন কবি বলেছেন? এটা বলেছেন অ্যাকচুয়ালি লর্ড বায়রন। লর্ড বায়রন হচ্ছে ইংল্যান্ডের বিদ্রোহী কবি। আমি আবারও বলছি, তিনি ইংল্যান্ডের বিদ্রোহী কবি, ঠিক আছে। কোন দেশের বিদ্রোহী কবি? ইংল্যান্ডের বিদ্রোহী কবি। তার বিখ্যাত একটা এপিক আছে, তার নাম হচ্ছে ডন জুয়ান। এই ডন জুয়ানটা হচ্ছে ইলিগ্যাল অ্যাফেয়ার, পরকীয়া প্রেমের কাহিনী নিয়ে, যেখানে তার ডন জুয়ান প্রেমে পড়ে যায় মায়ের বান্ধবী জুলিয়ার বয়স 23 বছর। জুলিয়া পরিপূর্ণ যুবতী থাকে, জুলিয়া লনলি ফিল করে। জুলিয়ার হাজব্যান্ডের নাম ছিল আলফান্সোর সাথে জুলিয়া কখনোই মানসিকভাবে এবং শারীরিকভাবে কখনোই তৃপ্ত ছিল না। দুইজনের মধ্যে বয়সের অনেক ব্যবধান হওয়াতে মেন্টাল গ্যাপ তো ছিলই এবং শারীরিক গ্যাপটা অনেক বেশি ছিল। দ্যাটস ওয়াই জুলিয়া প্রেমে পড়ে যায় জোয়ানের, এবং সে জোয়ানের সাথে শারীরিক রিলেশন করে। এদিকে আলফান্সোর সাথে ডন জোয়ানের মায়ের শারীরিক সম্পর্ক এবং পরকীয়া প্রেম তৈরি হয়। তাহলে ডন জোয়ানের মায়ের সাথে আলফান্সোর প্রেম, এবং আলফান্সোর বউ নাম হচ্ছে জুলিয়া, তার সাথে ডন জোয়ানের প্রেম। এই ঘটনা নিয়েই কাহিনী সামনে এগিয়ে যায়। আমরা যখন পূর্ণাঙ্গ ক্লাস নিব তখন আমরা এই কাহিনীগুলো খুব সুন্দর করে উপস্থাপন করব। আমি শুধু এখন কোশ্চেন সলভ করছি। ডন জোয়ানের এই বিখ্যাত লর্ড বায়রনের বিখ্যাত মহাকাব্য এপিক ডন জোয়ান থেকে এটা নেওয়া হয়েছে। বলা হয়েছে পুরুষ মানুষের জন্য প্রেম হচ্ছে একটা জাস্ট লাইফের একটা পার্ট, মেয়েদের জন্য এটা সারা জীবনের একটা অংশ, জীবনের অস্তিত্ব, মানে সমগ্র অস্তিত্বই হচ্ছে ভালোবাসা। রুবাইয়াতে ওমর খৈয়াম, রুবাইয়াত অফ ওমর খৈয়াম, এটা ইংলিশে কে ট্রান্সলেট করেন? এটা আসলে ইংলিশে রুবাইয়াতে ওমর খৈয়াম, এটা ইংলিশে ট্রান্সলেট করেছেন আসলে, আর একটু বলে নেই যে হ্যাঁ, পারস্যের একজন কবি ছিলেন, পারস্যের জীবনবাদী কবি, ওনার নাম হচ্ছে ওমর খৈয়াম, ঠিক আছে, ওমর খৈয়াম। তো ওমর খৈয়ামের এই কবিতাটা ট্রান্সলেট করেন কে? ট্রান্সলেট করেন হচ্ছে এডওয়ার্ড ফিটজেরাল্ড। এটাকে ইংলিশে কি করেন? ট্রান্সলেট করেন, ঠিক আছে, এডওয়ার্ড ফিটজেরাল্ড। আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, উনিও কিন্তু এটাকে অনুবাদ করেছেন বাংলায়। এটা হচ্ছে রুবাইয়াত অফ ওমর খৈয়াম, ওইটা হচ্ছে রুবাইয়াত ই ওমর খৈয়াম। আমাদের কাজী নজরুল ইসলাম এটার অনুবাদ করেছেন। ইউলিসিস নোভেলও আছে, আবার ইউলিসিস নামে কবিতাও আছে। যদি বলা হয় ইউলিসিস কবিতাটা কে লিখেছেন, তাহলে প্রশ্নের উত্তরটা হবে লর্ড আলফ্রেড টেনিসন ইউলিসিস নামে একটা কবিতা লিখেছেন, লর্ড আলফ্রেড টেনিসন। আর ইউলিসিস নামে যে নোভেলটা, এই বিখ্যাত নোভেলটা লিখেছেন জেমস জয়েস, ঠিক আছে। এটা জেমস জয়েসের একটা বিখ্যাত নোভেল। জেমস জয়েসের আরেকটা নাটকের নাম হচ্ছে এক্সাইলস, তার বিখ্যাত নাটক। আর ইউলিসিস তার বিখ্যাত নোভেল। ইউলিসিস নোবেল বললে জেমস জয়েস, কবিতা বললে লর্ড আলফ্রেড টেনিসন। শর্ট স্টোরি দ্য ডায়মন্ড নেকলেস, এটা কি লিখেছেন? অনেকগুলো অপশন আছে এখানে আছে। এটা গাই না, এটা হচ্ছে গি দা মপাসেন্ট, ঠিক আছে। গি দা, ওনার সঠিক উচ্চারণটা হচ্ছে গি দা মপাসেন্ট না, গি দা, এটা হচ্ছে তার নামের সঠিক উচ্চারণ হচ্ছে গি দা মপাস, ঠিক আছে। ময়ের উপর একটা চন্দ্রবিন্দু আছে, নাকে বাজিয়ে বলতে হবে, হ্যাঁ, গি দা মোপাস। আরেকটা হচ্ছে ও হেনরি অপশন, আরেকটা হচ্ছে সমারসেট মম।
তো এটা আসলে জর্জ অরওয়েলও অপশনে আছেন, এটা সবাই বিখ্যাত, এই বিখ্যাত তিনজনই কিন্তু খুব বিখ্যাত, ওনার চেয়ে ওরা বেশি বিখ্যাত, কিন্তু এই লেখাটাই বিখ্যাত কেউ লেখে নাই, এটা লিখেছেন গি দ্য মোপাস। গি দ্য মোপাস হচ্ছে উনি একজন ফরাসি, ফ্রেন্সের, হ্যাঁ, ফরাসি গল্পকার, ঔপন্যাসিক, কবি, মানে ফরাসি সাহিত্যিক। তার এই ডায়মন্ড নেকলেস একটা বিখ্যাত, এটা একটা বিখ্যাত ছোট গল্প, ঠিক আছে, গি দ্য মোপাস। প্রিয় শিক্ষার্থীরা 11 নম্বর দেখো, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া, আরবের সমস্ত আতর, সুগন্ধি, উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, এই ক্ষুদ্র হাতের মানে রক্তের গন্ধ দূর করতে পারবে না। মানে আরবের সমগ্র সুগন্ধি যদি আমার ছোট হাতে ঢেলে দাও, হ্যাঁ, সমগ্র ছোট সুগন্ধি যদি আমার ছোট হাতে ঢেলে দাও, তবুও সমগ্র সুগন্ধি আমার ছোট হাতকে পবিত্র করতে পারবে না। এই যে ম্যাকবেথ নাটক, এটা কে বলেছেন? ম্যাকবেথ নাটকে ম্যাকবেথের ওয়াইফের নাম ছিল লেডি ম্যাকবেথ। তো ম্যাকবেথের ডাইনি, 3টা ডাইনি ছিল, 3টা ডাইনি ম্যাকবেথকে ভবিষ্যৎবাণী করে যে তুমি কর্ডোর অধিপতি হতে পারবা, কর্ডো। আবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী করে তুমি স্কটল্যান্ডের রাজা হইতে পারবা, কর্ডোর অধিপতি হওয়ার পরে স্কটল্যান্ডের রাজা হতে পারবা। তো তৎকালীন সময়ে ওই সময় স্কটল্যান্ডের রাজার নাম ছিল ডানকান। তো ডাইনিদের ভবিষ্যৎবাণীকে সফল করার জন্য এই ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ, হ্যাঁ, লেডি ম্যাকবেথের প্ররোচনায় পড়ে ম্যাকবেথ ডানকানকে হত্যা করে। তো ডানকানকে হত্যা করার পরে ম্যাকবেথ রাজা হয়ে যায়, লেডি ম্যাকবেথ হয়ে যায় রানী। কিন্তু সে আসলে সিংহাসনে যখন বসে রানী, কিন্তু সে আসলে শান্তি পায় না, তার পূর্বের পাপের জন্য, কৃতকর্মের জন্য সে সব সময় আপসেট থাকে, হতাশায় ভোগে, এবং সে তার সবসময় মানে যখন তার মৃত্যু ঘনিয়ে আসে সে তখন বলে বেড়ায় যে বলে উঠে যে হিয়ার ইজ স্টিল দ্য স্মেল অফ ব্লাড, আমার হাত এখনও রক্তে রঞ্জিত। অল দ্য পারফিউম অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, অর্থাৎ আরবের সমস্ত সুগন্ধিও আমার হাতকে পবিত্র করতে পারবে না, আমার হাতে এখন রক্ত রঞ্জিত। উক্তিটা কে করে? লেডি ম্যাকবেথ, আপসেট হয়ে যায় সে। হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, হ্যাঁ, আর আই হোয়ার আর দে থিঙ্ক নট অফ দেম দাও হ্যাস্ট দিস মিউজিক টু, এটা কে লিখেছেন? এটা আসলে লিখেছেন বলতে এইটা একটা কবিতাটার নাম হচ্ছে কি জানো? কবিতার নাম হচ্ছে টু অটাম। এই টু অটাম কবিতাটা আসলে লিখেছেন জন কিটস, ঠিক আছে, টু অটাম কবিতাটা জন কিটস লিখেছেন। জন কিটসের টু অটাম নামে যে কবিতাটা আছে, এই কবিতার একটা লাইন, 3টা লাইন এখানে তুলে দেওয়া হয়েছে। 40তম বিসিএসের প্রশ্নগুলো কোটেশন থেকে অনেক প্রশ্নই আসছে, এবং এগুলো যারা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট তাদের জন্য একটু ইজি, বাকিদের জন্য একটু কঠিন। তারপরও এই 12-13টা প্রশ্ন সহজ ছিল, 2-1টা প্রশ্ন, যেমন এই প্রশ্নটা, এটা যারা ইংরেজি কবিতাটা পড়ে নেয় তারা তো পারবে না, কিন্তু অন্যদের যারা পড়েছে তারা পারবে। সো 2-1টা বাদ দিলে বাকি কোশ্চেন খুব সহজ ছিল, এতটাও কঠিন ছিল না। যেমন এই যে আমি ম্যাকবেথ নাটকের কাহিনী বললাম, তুমি কিন্তু তখন এটা কমন পেয়ে যাবা। আমি ওই যে লর্ড বাইরনের ডন জোয়ান পড়াইলাম, কমন পেয়ে যাবা। কমনই ছিল, তবে 2-1টা কোশ্চেন ক্রিটিক্যাল ছিল। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ অদারিং হেডস? অদারিং হেডসের সেন্ট্রাল ক্যারেক্টারকে, এটা লিখেছেন এমিলি ব্রুন্টি। এমিলি ব্রুন্টি হচ্ছে ওরা 3 বোন, হ্যাঁ, এমিলি ব্রুন্টি, শার্লট ব্রুন্টি, এরকম ওরা 3 বোন আর কি। তো এমিলি ব্রুন্টি যে বোনটাও হচ্ছে মেজো বোন, হ্যাঁ, ওদেরকে ব্রুন্টি সিস্টার্স বলা হয়, 3 বোনকে, ঠিক আছে, ব্রুন্টি সিস্টার্স বলা হয়। তো উনি এই এমিলি ব্রুন্টি উনি এলিস ছদ্মনামে লিখতেন। এলিস, ওনার ছদ্মনাম ছিল এলিস বেল, ঠিক আছে, এলিস বেল ছদ্মনামে তিনি লেখালেখি করতেন। তো এই এমিলি ব্রুন্টির বিখ্যাত এই ওদারিং হার্টস, এটার বিখ্যাত ক্যারেক্টার নাম হচ্ছে হিথক্লিফ। এগুলো সবগুলোই ক্যারেক্টার, তবে মেইন যে চরিত্র সেটার নাম হচ্ছে হিথক্লিফ। এইটা সবই এই নাটকের ক্যারেক্টার, মেইন চরিত্রটার নাম হচ্ছে হিথক্লিফ। দ্য ওল্ড অর্ডার চেঞ্জের ইয়েল্ডিং প্লেস টু নিউ, এটার অর্থ হচ্ছে, হ্যাঁ, পুরাতনকে মানে পুরাতন এসেছে, নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান, মানে পুরাতন বৃদ্ধরা চলে যাও, নতুন শিশুদের জায়গা করে দাও। এই লাইনটা কে লিখেছেন? এটা টেনিসন লিখেছেন। টেনিসনকে লর্ড আলফ্রেড টেনিসন। লর্ড আলফ্রেড টেনিসনের বিখ্যাত কবিতা মর্টি ডি আর্থার, মর্টি ডি আর্থার কবিতায় তিনি লিখেছেন, হ্যাঁ, দ্য ওল্ড অর্ডার চেঞ্জেস। ওই যে আর্থার, হ্যাঁ, আর্থার ওই যে উইলিয়াম আর্থার হেলাম, তাই না? তাইলে আর্থার উইলিয়াম হেলাম। তো যেটা বলছিলাম যে এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান, কে লিখেছেন? এটা লিখেছেন টেনিসন। টেনিসনের মর্টি ডি আর্থার কবিতা থেকে এসেছে। হু রোড দ্য পোয়েম দ্য গুড মোরো? গুড মোরো হচ্ছে জন ডানের বিখ্যাত কবিতা। জন ডানের অনেকগুলো কবিতা আছে, দ্য সান রাইজিং, ঠিক আছে, দ্য গুড মোরো, তাই না? এরপরে মর্নিং ব্রাইড, এরপরে হচ্ছে এরকম আরও তার কবিতা আছে, যেমন দ্য ক্যানোনাইজেশন, টুইকনাম গার্ডেন। এই কবিতাগুলো জন ডানের বিখ্যাত কবিতা, তাকে বলা হয় পয়েট অফ লাভ, ঠিক আছে। আমরা একটু আগে যে পড়লাম, এই যে জন কিটস, এই যে জন কিটস উনি হচ্ছেন পয়েট অফ বিউটি,
আর এই হচ্ছে পয়েট অফ কি বলো লাভ। জন কিটস হচ্ছে পয়েট অফ বিউটি। তাহলে পরীক্ষায় যদি বলে পয়েট অফ বিউটিকে, পয়েট অফ বিউটি হচ্ছে জন কিটস, আর পয়েট অফ লাভকে প্রেমের কবিকে জন ডান। সেই প্রেমকে, প্রেম ভালোবাসাকে জ্যামিতিক উপায়ে ব্যাখ্যা করতো, এই জন্য তাকে বলা হয়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় পয়েট অফ লাভ। তার বিখ্যাত কবিতা দ্য গুড মোরো। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে কথা। এখানে একটা জিনিস পড়াতে গিয়ে এই জিনিসটা চোখে পড়লো, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কে আমেরিকা কবি নয়। তো এটা তো ব্যক্তির ক্ষেত্রে হু হওয়ার কথা, কিন্তু হু না হয়ে হুইচ হলো কেন? এটা একটা গ্রামারের নিয়ম আছে, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, আমি আবারও বলি, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যে কোনো একজনকে তুমি যদি বাছাই করে নাও, কি বলছি আবার বলো তো, মনে মনে বলো তো, দুই বা ততোধিক ব্যক্তি বা কিসের মধ্যে, বস্তুর মধ্যে তুমি যদি যে কোনো একজনকে বাছাই করে নাও, তাহলে ওখানে আর হু হয় না, ওখানে আসলে হুয়ের পরিবর্তে কি হয়ে যায়, হুইচ হয়ে যায়। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে বাছাই করে নিতে হুইচ হয়ে যায়। যেমন দেখো এই যে এই নিয়মটা দেখো, এই যে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়া অর্থে ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে হুইচ বসে, হু বসে না। যেমন হুইচ অফ দ্য টু বয়েজ ইজ দ্য টলার, মানে দুইজনের মধ্যে লম্বা কে। হুইচ অফ দ্য থ্রি স্টুডেন্টস স্পোক, তিনজনের মধ্যে কথা বলছেন কে, কথা বলেছে কে, এই যে হু না হয়ে হুইচ হয়েছে। এরকম চমৎকার সব নিয়ম আমার লেখা, হ্যাঁ, ছোট্ট একটা গ্রামার বই শাকিল সেন্টেন্স কারেকশান, এই বইতে দেওয়া আছে। শাকিল সেন্টেন্স কারেকশন বইটাতে এরকম সুন্দর সুন্দর করে অনেক কিছু গল্প আকারে উপস্থাপন করা হয়েছে, অনেক গ্রামাটিক্যাল রুল ইম্পর্টেন্টগুলো হাইলাইটস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বইটা পড়লে, ইম্পর্টেন্টগুলো পড়লে কিছু গ্রামার কমন পড়ে পরীক্ষায়। তো ঠিক আছে, আজকের মতো আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমরা পরবর্তীতে আরও বিভিন্ন প্রশ্ন নিয়ে ফিরে আসবো, শুধু লিটারেচার নয়, যেই কোনো প্রিভিয়াস কোশ্চেনের প্রশ্ন আমি এখন থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সলভ করব। সেটা চাকরির পরীক্ষা হোক আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক, আমি ইনশাল্লাহ এগুলো সলভ করার সর্বাত্মক চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার যে পেজ আছে বাংলায় মাহবুব শাকিল, এটাতে লাইক দিয়ে রাখুন আর ইংলিশ লার্নিং পার্কে জয়েন করবেন এবং যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে প্রয়োজনে ইনবক্স করবেন। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন। ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিদায় নিচ্ছে আমি আপনাদের প্রিয় মাহবুব শাকিল। আসসালামু আলাইকুম।